রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা মা। আদালতের বাইরে আসামির বক্তব্য দেয়া ঠেকাতে পুলিশকে ব্যবস্থার নির্দেশ আদালতের, দ্রুত বিচারের দাবি। আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের। টব আছে গাছ নেই, গ্রিন ঢাকার নামে অর্ধ কোটি টাকা লোপাট উত্তরের 2 কর্মকর্তার। জনগণের সঙ্গে প্রতারণা বলছে নগর পরিকল্পনাবিদ। ব্যবস্থার আশ্বাস প্রশাসকের। 1 মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর, নাশকতায় জড়িতদের শাস্তির পরামর্শ। এবং অবহেলার চরে লুকিয়ে হাজার কোটি টাকার সম্ভাবনা। 36 লাখ একর ভূমি, মৎস্য প্রাণী সম্পদ নিয়ে বিশেষ পরিকল্পনার পরামর্শ। তিস্তা মহাপরিকল্পনায় সমাধান দেখছেন এমপি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, মা পারভিন আক্তার ও বড় বোন। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন আদালতের কাছে হত্যাকাণ্ডের পরের নৃশংস চিত্র তুলে ধরেন সাক্ষীরা। রামিসার মা জানান, আসামি স্বপ্নার কাছে বারবার আকুতি করার পরও সে দরজা খোলেনি। পালাতে সাহায্য করেছে মূল আসামি সোহেল রানাকে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আসামি সোহেল রানা আদালতের বাইরে উদ্ভট বক্তব্য দিয়ে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছে। আদালত জানান, বিচার কার্য নিয়ে আদালতের বাইরে কারো কথা বলার এখতিয়ার নাই। আসামি সোহেল রানা যেন আদালতের বাইরে কোনো বক্তব্য দিতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশনা দেন আদালত। আমি আদালতের কাছে প্রত্যাশা করি, আমি আমার মাসুম বাচ্চা যে নৃশংস হত্যাকাণ্ড, যে বর্বরচিত ধর্ষণ, এটা একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা, এবং এর পাশাপাশি বাংলাদেশের আর কোনো বাবা মার বুক যেন এরকম নির্মমভাবে খালি না হয়, কোনো বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোনো বাবা মা যেন আমার মতো এই বাক্যটে এসে দাঁড়াতে না হয়। এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে রামিসা হত্যা মামলায় এখন পর্যন্ত 5 জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এবং 6 নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এখন শুরু হবে। তো সকালে শুরুতেই রামিসার বাবা তিনি প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন। এরপরে রামিসার মা, রামিসার বড় বোন, এরপর তার চাচি এবং চাচা ক্রমান্বয়ে তাদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এ সময় রামিসার বাবা তিনি জানান যে কিভাবে সেদিন সেই নৃশংস ঘটনার তিনি চিত্র তুলে ধরেন এবং তিনি জানান যে শুধুমাত্র মেয়ের কাটা মাথা দেখার পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং এর পরবর্তীতে তিনি আর কোনো কিছুই তিনি বলতে পারেননি। কিন্তু রামিসার মা যখন সাক্ষ্য দিচ্ছিলেন তখন তিনি কান্না জর্জরিত অবস্থায় তিনি সেই দিনের ঘটনার চিত্র তুলে ধরেন এবং তিনি সোহেল রানার দিকে আঙুল তুলে তিনি বলেন যে এই সেই ব্যক্তি যিনি আমার মেয়েকে হত্যা করেছে, আমার মেয়েকে ধর্ষণ করেছে। এবং তিনি ওই মুহূর্তে জানান যে স্বপ্না কী রকম সে তখন তার বারবার আকুতি করা সত্ত্বেও তিনি কোনো ধরনের সাহায্য করেননি, বরং তিনি সোহেল রানাকে পালাতে তখন সহযোগিতা করছিলেন, তিনি কোনোভাবেই দরজা খুলছিলেন না। কিন্তু পরবর্তীতে দরজা খুলে যখন ঘরে রক্তাক্ত অবস্থায় রক্ত দেখা যায় এবং পরবর্তীতে বাথরুমে গিয়ে তার মেয়ের বিচ্ছিন্ন কাটা মাথা দেখা যায়, তখনের সেই পরিস্থিতি তিনি সেটা তুলে ধরেন এবং তিনি তখন জানান যে সেই দিন যে তিনি ভেবেছিলেন যে তার মেয়ে পাশের বাসায় তার চাচা চাচির বাসায় গিয়েছিলেন, তো সে কিন্তু আসলে শুধুমাত্র তার বড় মেয়ে সেখানে গিয়েছিল বলে তিনি জানান এবং সেই চাচা চাচিও কিছুক্ষণ আগে তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তো যেহেতু গতকাল ট্রাইব্যুনাল 17 জন সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেছিলেন, কাজেই আজ মামলার তদন্ত কর্মকর্তা সহ 16 জন সাক্ষী আদালতে উপস্থিত আছেন এবং এখন পর্যন্ত যেহেতু 5 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে, 6 জনের সাক্ষ্য গ্রহণ চলছে এবং রাষ্ট্রপক্ষ যতটুকু জানিয়েছেন যে তারা আজকে যতটা সম্ভব তারা আজকে সাক্ষ্য নেবেন। তো এর মধ্যে আবার সাক্ষ্য দিয়েছিলেন রামিসার বড় বোন, তিনি যেহেতু শিশু কাজেই তাকে ক্যামেরা ট্রায়ালে তার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণের এই ছিল সর্বশেষ।
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। অন্য প্রসঙ্গ, প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনদের সঙ্গে। প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে মৃত্যু হয় 5 জনের, গুরুতর আহত আরও 2 জন। ফরিদপুরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সকালে দুর্ঘটনা হয়। এদিকে চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া শরীয়তপুর ও নওগাঁয় সড়কে প্রাণ ছড়ল আরও 2 জনের। বিদেশ থেকে ফিরে যাওয়া হলো না স্বজনদের কাছে। চালকের বেপরোয়া গতি আর অসতর্কতায় সড়কে 5 জনের মৃত্যু। স্বজনদের সান্নিধ্য পেতে বুক ভরা স্বপ্ন নিয়ে দীর্ঘদিন পর মঙ্গলবার দেশে ফেরেন প্রবাসী আরিফুল। স্বজনদের সঙ্গে প্রাইভেট কারে করে রওনা হন নিজ জেলা যশোরের উদ্দেশ্যে, কিন্তু ভোরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন 4 জন। গুরুতর আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান আরও 1 জন। ঘটনাস্থলে আমার শাশুড়ি, আমার 2 কুটুম, আমার স্ত্রী, গাড়ির ড্রাইভার, এই 5 জন জায়গায় মারা গেছে। বাচ্চা 2 জন ছিল, তার মধ্যে একটা বাচ্চা সুস্থ আছে আর একটা বাচ্চা মোটামুটি মানে ক্রিটিক্যালি ভিতরে আছে। ঢাকা থেকে ভাঙামুখী একটি প্রাইভেট কার এবং ঢাকা থেকে ভাঙামুখী একটি ট্রাক যাচ্ছিল, যাওয়ার পথে আজকে ভোরবেলায় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। সড়ক দুর্ঘটনায় 5 জন মারা গিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় টবে গাছ লাগানোর নামে বছর খানেক আগে অর্ধ কোটি টাকারও বেশি লোপাট করেছে তৎকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 কর্মকর্তা। ঢাকা গ্রিন করার লক্ষ্য দেখানো হলেও মূলত বরাদ্দের টাকায় গ্রিন হয়েছে তাদের পকেট। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অর্থ হাতানোর জন্যই চলে জনগণের সঙ্গে এমন প্রতারণা। অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উত্তর সিটির বর্তমান প্রশাসক। এম এ আজিমের রিপোর্ট। বছরখানেক আগে গ্রিন ঢাকা গড়ার লক্ষ্যে টবে গাছ লাগানোর নামে 22 লাখ টাকা খরচ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমরা ঘুরে দেখতে চাই সে গাছের বর্তমান অবস্থা। বরাদ্দের অর্থে টবের গাছ কতটুকু গ্রিন করতে পেরেছে বর্তমান ঢাকাকে। মিরপুর 1 থেকে 14 টবে লাগানো 700 গাছ থাকার কথা, তবে মেলেনি একটি গাছেরও সন্ধান। স্থানীয় থেকে পথচারী কেউ দেখেওনি টবের সে গাছ। এই ফুটপাত বা কোথাও রাস্তাঘাটে না, আমার চোখে পড়েনি। এরকম কোথাও দেখেন নাই? সিটি কর্পোরেশন লাগিয়েছে? না, এটা দেখে নাই। তাহলে ঢাকা গ্রিন করার নামে বরাদ্দের অর্থ কি কারো পকেট গ্রিন করেছে? জানতে উত্তর সিটি কর্পোরেশনে সময় সংবাদ। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের কোনো কর্মকর্তা। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নিজেই জানান যে কয়েকটি গাছ লাগিয়েছিলেন তারা, তার জন্য কিনতে হয়নি টব। সিটি কর্পোরেশনের ড্রাম কেটেই বিনামূল্যে টব বানিয়েছেন তারা। আমরা যে ড্রামগুলো এখানে ইউজ করছি সেগুলো কোনো কেনার ড্রাম না, এটা আমাদের যে মশার ঔষধের যে ড্রাম সেগুলোকে আমরা রিইউজ করেছি। গাছ কোথায় প্রশ্নের মুখে দায় স্বীকার করেন আরবরিকালচার কর্মকর্তা। বলেন কিছুটা ত্রুটি আছে তাদের। এটাতে একটু আমরা একটু প্রবলেম আছে, একেবারে যে নাই প্রবলেম তা না। এখানে কিছু এই জায়গায় আমাদের গাছ নষ্ট করে ফেলছে। শুধু একটি সড়ক আর 700 গাছ নয়, রাজধানীতে এমন একাধিক স্থানে গাছ লাগানোর নামে অর্থ ব্যয় করছেন তারা। 700 আমরা এখানে দিইনি, আমাদের 1000 প্রত্যেকটা কোথায় কোথায় দিচ্ছে আমাদের লিস্ট আছে, ওইখানে আমরা 700 দিইনি। আমাকে একটু লিস্টটা দিতে পারবেন ভাই? আচ্ছা, আমি ওটা দিতে পারবো। এবার তাদের সে তালিকা ধরে বর্ধিত পল্লবী আবাসিক এলাকায় সময় সংবাদ। এখানে ড্রাম আছে, গাছ নেই। ড্রামগুলো বাঁকা, রং নাই, এসে তখন আমরা বললাম যে আমাদের তো এই যে ড্রামগুলো যে আসছে এগুলো তো কি করতে হবে, রং করতে হবে, এগুলো ড্রেসিং করতে হবে। টোটাল কতগুলো দিবা আমার পরে হয়তো আমরা এবার গাছ লাগাবে, রং করবে, সে প্রক্রিয়াটা হবে যাবে। তাহলে বরাদ্দের অর্থ ব্যয় হয়েছে কোথায়? এসব জানতে সিটি কর্পোরেশনে গেলে এবার দরজা বন্ধ করে রাখেন 2 কর্মকর্তা। গাছ লাগানোর নামে অর্থ আত্মসাৎকে জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন এ নগর পরিকল্পনাবিদ। টবের গাছ অথবা গাছ লাগিয়ে সেটা লালন না করার মধ্যে দিয়ে সে গাছগুলোকে হত্যা করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন প্রতারণার জন্যে।
আর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক। যারা এই গাছ লাগায় বৃক্ষরোপণগুলো করেন তারা যদি পরিচর্যা না করে এবং তারা যদি যথাযথ শর্ত মেনে না চলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করব। সময় সংবাদের অনুসন্ধান বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে গাছ ও মাটির জন্য বরাদ্দের 58,92,000 টাকা লোপাট হয়েছে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। কোন ধরনের বন্ধ শিল্প কারখানা চালু করা হবে তা নিয়ে 1 মাসের মধ্যেই তালিকা করে সরকারকে দেবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর দেওয়া তথ্য ও সক্ষমতার উপর নির্ধারিত হবে বন্ধ কলকারখানার ভাগ্য। অর্থনীতিবিদরা বলছেন, রুগ্ন ও বন্ধ শিল্পের পার্থক্য বিবেচনায় আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত প্রশস্ত করবে কর্মসংস্থানের বাজার। সেলিয়া সুলতানার রিপোর্ট। মাছের ঘের আর কৃষি জমি মনে হলেও এটি আসলে মূলত একটি ফ্যাক্টরির মাঠ, যে মাঠে কোনো এক সময় হয়তো শত শত শ্রমিক কাজ করতে আসতেন। সে মাঠটি যেমন কৃষি জমিতে রূপান্তর হয়েছে, ঠিক একইভাবে ফ্যাক্টরির ভেতরের মেশিনগুলো আসলে বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছেন মালিক। শ্রমিকরা তাদের কাজ হারিয়েছেন। জানা মতে প্রায় 4,000 শ্রমিক এই ফ্যাক্টরিতে কাজ করতেন। কোভিডের পর মোশাররফ হোসেনের জন্য ব্যাংক বরাদ্দ করেছিল 50 লাখ টাকা, কিন্তু সে টাকা হাতে ছুঁয়ে দেখতে পারেননি। গায়েবী এই ঋণের সুদের জাল এখন কোটি টাকা ছাড়িয়ে গিলে ফেলেছে প্রতিষ্ঠানটির হাজার হাজার কর্মীর ভাগ্য। এখন তিনি নিজের মাথার উপর ছাদও হারাতে চলেছেন। ব্যাংকই আমার সাথে জালিয়াতি করছে, বড় জালিয়াতি। ব্যাংক যদি আমাকে হেল্প করতো তাহলে আমি পুনরায় দাঁড়াইতে পারতাম। আমি ব্যবসা বুঝি, আমি কাজ বুঝি, আমি একজন কর্মঠ লোক। আপনার কাছে কখনো ব্যাংকের টাকা পৌঁছায়ই নাই না, ওই 50 লক্ষ টাকার একটা টাকাও আমার কাছে দেয় নাই। এই টাকাটা আমার হাতে পর্যন্ত পৌঁছায় নাই। এই টাকাটা তারা আবার ওই সুদে অ্যাডজাস্ট করে নিয়ে গেছে। কাজ হারানো কত সহজ। হঠাৎ এক রাতে মুঠোফোনের এক খুদে বার্তায় 20 বছরের কাজ হারানো সহকর্মীদের বেকার জীবনের দুর্বিষহ গল্প বলেন তফিজুল ইসলাম। কেউ অটো চালাচ্ছে, কেউ বাড়িতে চলে গেছে, কৃষি করতেছে, মানে বিভিন্ন। এই যেমন কোম্পানি, যেমন আমারই কলিগ একসাথে চাকরি করছে প্রায় 20 বছর, অলরেডি 2 জন মারা গেছে চিকিৎসার অভাবে ধরতে গেলে। সাভারের একই রোডে পরপর বন্ধ হয়েছে 9,000, তারপর 4,000 শ্রমিকের 2টি প্রতিষ্ঠান। আরেকটি প্রতিষ্ঠানের 11,000 কর্মী এখন চাকরি হারানোর পথে। এমন অবস্থায় বন্ধ কারখানা চালু করার সুযোগ কারা পাচ্ছেন তা নিয়ে ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেউ এক্সপোর্ট ওরিয়েন্টেড ছিল কিন্তু গ্লোবাল মার্কেট তারা হারিয়েছে। কেউ কি সুদের বার্ডেন এত বেশি হয়ে গেছে এবং একটা দীর্ঘমেয়াদী একটা ঋণের কিস্তি ডিফল্ট হওয়ার কারণে এখন এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে তাদের পক্ষে আর ওই কন্টিনিউ করা সম্ভব না। এক একজনের নেচার এক এক রকম হবে। আমরা সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। কম্প্রিহেন্সিভ একটা উদ্যোগ নেওয়া হবে যেখানে সব ধরনের সমস্যাকেই অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। এটা মাসখানিকের মধ্যেই কালেকশন কাজ শেষ হবে। তবে বন্ধ কারখানা সচল করতে আর্থিক সহায়তা ছাড়াও ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা অন্যতম চ্যালেঞ্জ হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুধুমাত্র সরকার না, এখানে যারা নাকি উদ্যোক্তা ছিল তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং তারা তখনই মানে আপনার এগিয়ে আসবে যখন যারা নাকি যাদের জন্য এগুলো আপনার পুড়ে গিয়েছিল বা এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরও কিছু শাস্তির ব্যবস্থা করতে হবে। যারা এগুলো নষ্ট করলো তাদেরকে যদি শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ডেফিনেটলি ওই যে যারা উদ্যোক্তা তারাও এগিয়ে আসবে না। তবে রাজনৈতিক বা অস্থিতিশীলতার কারণে বন্ধ কারখানা ছাড়াও রুগ্ন প্রতিষ্ঠানের সংজ্ঞায় পড়ে, অর্থাৎ যে প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন, লোকসান গুনছে বা উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এমন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ক্ষেত্রে রুগ্ন ও বন্ধ প্রতিষ্ঠানের সক্ষমতা ও বিভাজন যাচাই বাছাই করে ঋণ দিলে আর্থিক অপচয় হ্রাস পাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, সাভার। সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সাথে আমাদের কথা হয়েছে, আমরা হুর সাথে যোগাযোগ করব। এখানে আমাদের ইউনিসেফের রিয়াদ ভাই আছেন, ওনার সাথেও কথা বলবো। আমরা আন্তর্জাতিক মহলে কথা বলে ইফ উই গেট দ্য পারমিশন এবং ওনারা যদি এটাকে ভায়াবল মনে করেন, হেলদি মনে করেন, হার্মফুল মনে না করেন, তা ইন দ্যাট কেস আমরা এটাকে কালেক্ট করার চেষ্টা করব। বাট অ্যাট দ্য মোমেন্ট উই আর নট গোয়িং টু ডু দ্যাট ভ্যাকসিনেশন, কারণ এটা সার্বজনীনভাবে স্বীকৃত না।
কাজে এটা আপনাদের জন্য আমরা পরিষ্কার ভাষা বলে দিলাম। আচ্ছা, আরেকটা হলো আমরা টিভি প্রোগ্রামে, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছিলেন, আপনারা যারা প্রাইভেট হসপিটাল ওনার্স, আমিও দেখি অনেক সময় টিভি, যতক্ষণ চান্স পাই আপনারা বিভিন্ন প্রোগ্রাম স্পন্সর করেন। আপনাদের ওই প্রোগ্রামে একটা অন্তত আধা মিনিট হলেও রাখবেন ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক স্লোগান, পানি সরানি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা আপনারা করবেন। আমি একটু সিটি কর্পোরেশন আছেন, একটু অ্যাড করতে চাই, অনেক পরিত্যক্ত বাথরুম আছে, সেইখানে কমোট আছে, ওই কমোটে কিন্তু পানি জমে থাকে, হাজার হাজার মশা কিন্তু সন্ধ্যায় উড়ে। এই পরিত্যক্ত ওয়াশরুমগুলো খোঁজ করতে হবে, ওইগুলির ভিতরে কিন্তু আমাদের স্প্রে করতে হবে এবং ওই ট্যাবলেট সারতে হবে বা মানে পানিতে করতে হবে, ওইটা খেয়াল রাখতে হবে। গ্যারেজের মতন এইটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভ্যাকসিন বললাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যে একজন রিসার্চ করেন ডেঙ্গু নিয়ে, এটা একটু মাননীয় প্রতিমন্ত্রী, আপনি একটু এটা ওনার সাথে ওনার ফোন নাম্বারটা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী একটু যোগাযোগ করে ওনার কাছ থেকে একটু সাজেশন নেবেন, উনি কি রিসার্চ করেছেন, আমাদের কি করা উচিত এই টাইমে ডেঙ্গু অ্যাটাক হয়ে গেলে, বা ডেঙ্গু প্রতিরোধী কী করতে, মাননীয় প্রতিমন্ত্রী এটা ওনার সাথে আলাপ করবেন। প্রাইভেট ওনার্সদের জন্য আমি আরেকটা কথা বলি, যেন আমরা এর মধ্যে 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি, কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। আপনারা সচিবালয়ে ব্রিফিং করছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সিটি কর্পোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এজন্য দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতিরঝিল লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, বাজেটের পর জুলাই আগস্টে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। প্রতিমন্ত্রী বলেন, ঢাকার লেকগুলো পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছে ওয়াসা। সুয়ারেজ লাইনগুলোকে দাসের কান্দি স্থানান্তরের পরিকল্পনা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন দিব। আমরা এই আইনগুলো যেটি গত পার্লামেন্টে পাশ করেছি, এগুলো ভ্যাটিং হয়ে আমাদের হাতে এখনো আসেনি এবং নির্বাচন কমিশন 5টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। সময় সংবাদে আরও থাকছে। বাগেরহাটে কুমিরের মুখে প্রাণ গেল 7 বছরের শিশু ফাতেমার। খান জাহান আলী মাজারের দিঘি থেকে 10 ঘন্টা পর মরদেহ উদ্ধার। দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার। বিপুল সম্ভাবনা থাকলেও স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পনার বাইরে থেকেছে বিস্তীর্ণ চরাঞ্চল। অথচ 36 লাখ একর চরভূমিতে কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ খাত থেকে অর্থনীতিতে যোগ হতে পারে হাজার হাজার কোটি টাকা। এজন্য চর উন্নয়ন বোর্ড গঠনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পরিকল্পনার নকশায় চরাঞ্চলকে গুরুত্ব দেওয়ার পরামর্শ সচেতন নাগরিকদের। গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। চারপাশে ব্রহ্মপুত্র নদ, মাঝখানে ভেসে থাকা জনপদের নাম চর বা দ্বীপচর। শৈশবটা এখানে এমনই দুঃসাহসী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবন জীবিকার লড়াইটাও বদলে যায়। দফায় দফায় খরায় পোড়া, বানে ভাসা আর ভাঙনে সর্বহারা মানুষগুলোর টিকে থাকার যুদ্ধ চলে অবিরাম। উজান থেকে নেমে আসা নদ নদীগুলো বরাবরই যেন অভিশাপ হয়ে ধরা দেয় ভাটির জনপদের গতরখাটা মানুষগুলোর কাছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য সেবা সবসময় পিছিয়ে রাখছে তাদের। চিকিৎসা ব্যাপারে অনেক মানুষ মারা যায় চরের মধ্যে। ভালো কোনো লোক এখানে বসবাসও করে না, অথবা অর্থবিত্ত চাকরি এখানে কিছুই হয় না।
উত্তরের জনপদ গাইবান্ধার গুপ্তমণি চরের মতো দেশের ৩২ জেলার ১০০ উপজেলায় আছে ১৫ লাখ পরিবার, যেখানে প্রায় ৬০ লাখ মানুষের বসবাস। স্বাধীনতার পর আজ অবধি কোনো গভর্নমেন্ট কিন্তু এই মানুষগুলোর জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। উত্তরবঙ্গের সমস্যা নিয়ে ইতিপূর্বে উন্নয়ন বোর্ড গঠন হয়েছিল, আজকে নাই। চরাঞ্চলে বসবাসরত প্রায় প্রত্যেক পরিবারে আছে ৪ থেকে ৫টি গরু ছাগল, মহিষও লালন পালন করেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন সরকার এ অঞ্চলের কৃষি, মৎস্য আর প্রাণী সম্পদ ঘিরে সঠিক পরিকল্পনার ছক আঁকলে বদলে যাবে অর্থনীতির ছবি। আমরা একটা মাস্টার প্ল্যান ডেভেলপ করে তা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই ১ কোটি লোকের ভাগ্য উন্নয়ন হবে। যদি পরিকল্পিতভাবে সরকার কাজ করে এবং একটা বোর্ড যদি গঠন করে তাহলে নিঃসন্দেহে চর অঞ্চলের মানুষের দারিদ্র্য কমে আসবে। চরাঞ্চল নিয়ে সরকার ভাবছে বলে জানালেন জেলা প্রশাসক। আর সংসদ সদস্য বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সকল সমস্যার সমাধান হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে যে সমস্যাগুলো আছে সকল সমস্যা হবে একটা প্রজেক্টের মাধ্যমে। আমাদের প্রাণীজ সম্পদ, আমাদের মৎস্য সম্পদ, এগুলিকে কিভাবে বাড়ানো যেতে পারে এ বিষয়ে সরকার কাজ করছে। দেশে শতকরা 24.3 ভাগ দারিদ্র্য সীমার নিচে এবং 12.9 ভাগ চরবাসী চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। কুমিরের মুখে প্রাণ গেল শিশু ফাতেমার। 10 ঘন্টা পর বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহে মাজারের দিঘি থেকে মরদেহ উদ্ধার হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ বহন করবে সরকার। চোখের সামনে কুমিরের মুখে প্রাণ গেল একমাত্র সন্তানের। সেই মরদেহ পেয়ে বাকরুদ্ধ মা। সোমবার রাত 8:30টার দিকে বাগেরহাটের খান জাহান আলী রাদিয়াল্লাহু মাজারের দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামে 7 বছরের শিশু ফাতেমা। এই সময় দিঘিতে থাকা একটি কুমির তাকে পানিতে টেনে নিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। সঙ্গে সঙ্গে নৌকা নামিয়ে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন অংশ নেয় উদ্ধার অভিযানে। 10 ঘন্টা পর মঙ্গলবার ভোরে মহিলাঘাটের পাশ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তার শরীরে কয়েক জায়গায় কুমিরের কামড়ের দাগ রয়েছে। ভাইয়াকে বলে, কাউরে মামা বলে, কাউরে নানা বলে, আবার কারোর যদি পানি লাগে বিদেশের লোকের বোতল ভরে পানি এনে দেয়। ও খুব আনন্দ হতো, খুব ভালো মেয়েটা। আমরা সবাই চাই মেয়েটাকে সুন্দরভাবে দাফন করা হোক। 2টি ঘাটে ফেন্সি দিয়ে বেড়া দেওয়া হোক, যাতে করে কুমির যেন নিরাপদে থাকে এবং দর্শনার্থী যারা আছে এলাকাবাসী নিরাপদে থাকে, কিন্তু অদ্যাবধি সেটা করা হয়নি, যার কারণে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে মরদেহ দাফন ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিরের দাঁতের বেশ কিছু চিহ্ন পাতায়, তার পায়ে শরীরে বিভিন্ন আছে, বিভিন্ন স্থানে দাগ আছে। এখন আমরা তার সুরতাল হয়েছে। এখানে আমাদের মাজার কর্তৃপক্ষের একটি গণকবরের জায়গা আছে দিঘির ওই পূর্ব পাশে। আমরা তার আজকে জানাজার পরে সেখানে আমরা গণকবরের ব্যবস্থা করছি। মারা যাওয়া শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী। শিশুটির দাফন সহ যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বাগেরহাট। সময় সংবাদে আরও থাকছে। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় একই পরিবারের 6 জন নিহত। হামলাকারীর আত্মহত্যা, পারিবারিক সহিংসতা বলছে পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। নতুন সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার অগ্রাধিকারে থাকবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি অনুসন্ধানের মতো বিষয়। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, উৎপাদন খাত ও অর্থনীতি গতিশীল রাখতেই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানিকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কয়েকদিনের জ্বালানি সংকটের পর 2 দফা দাম বৃদ্ধি, এলপি গ্যাসের দামেও বড় উল্লম্ফন। শিগগিরই আসতে যাচ্ছে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। যাপিত জীবনের অনুষঙ্গ জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে আসছে নতুন বাজেট। তবে বাজেটের জটিল তত্ত্ব বোঝে না সাধারণ মানুষ। তাদের চাওয়া নিয়ন্ত্রণে থাকুক তেল গ্যাস বিদ্যুতের দাম, যাতে আমাদের ওখানে লোডশেডিং না হয়, যাতে নিম্নমুখী থাকে দাম,
সবাই যাতে ব্যবহার করতে পারে। এটা জনগণের কাছ থেকে পকেট টাকা কাটে বের হয়ে যায়, এটা আমরা চাই না। নিম্নবিত্ত আয়ের মানুষ আমাদের সহনীয়শীলের ভিতরেই যাতে এগুলি থাকে। জ্বালানি সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত, তাই বিনিয়োগকারীরা তাকিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাজেটের নীতি কৌশলের দিকে। ঐতিহাসিকভাবে এই মুহূর্তে বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে সবচেয়ে কম। সামনে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারি। 1 নম্বর হচ্ছে আপনার জ্বালানি এবং বিদ্যুৎ, আর 2 নম্বর হচ্ছে আপনার কস্ট অফ ফান্ড। 13%, 14%, 15% ইন্টারেস্ট দিয়ে অন্য সেক্টরে কী হবে জানি না, আমাদের সেক্টরে ইনভেস্টমেন্ট ফিজিবল হবে না। নীতি নির্ধারকরা অবশ্য বলছেন, গ্রাহক প্রত্যাশা ও অর্থনীতি ও উৎপাদন খাতের সুরক্ষা বিবেচনায় নতুন সরকারের প্রথম বাজেটে অগ্রাধিকারে থাকছে বিদ্যুৎ জ্বালানি খাত। ইরান ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক সংকট চোখে আঙুল দিয়ে দেখিয়েছে আমদানি নির্ভরতার ঝুঁকি। তাই নতুন বাজেটে গুরুত্ব পাবে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন আর নিজস্ব জ্বালানি উত্তোলন। বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রসঙ্গও থাকবে বাজেট বক্তৃতায়। জ্বালানি না হলে, বিদ্যুৎ না হলে তো এদেশের উৎপাদন বাড়বে না। সেই জন্য আমাদের সরকার বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অনেক যত্নবাদ এবং অনেক অগ্রাধিকার দিয়ে বাজেটে যে বরাদ্দ দিয়ে রেখেছে। আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। আর এই লক্ষ্য পূরণে ভ্যাট ট্যাক্স কমানো সহ বাজেটে নীতি সহায়তার পরামর্শ বিশেষজ্ঞদের। রুফটপ সোলার প্যানেল এগুলোতে যাতে উৎসাহিত করা, এইবারের বাজেটে এগুলোকে বিবেচনায় রেখে আমাদের অর্থায়ন করা হবে এবং আমাদের আমদানি নীতিতেও এগুলোর উপরে যে শুল্ক এটার সাথে সম্পর্কিত সেটা করা হবে যৌক্তিকভাবে। এটাই আমি কামনা করি। তরল জ্বালানিটাকে ফেজ আউটের ডিরেকশনটা এই বাজেটে থাকতে হবে। সরকারি মালিকানা একদিন কোম্পানিদের যে সেবা দিচ্ছে সেই সেবা মুনাফা মুক্ত হবে, তাহলে জ্বালানি মূল্য বৃদ্ধির চাপ অনেকখানি কমে যাবে, সরকারের ভর্তুকিও সহনীয় পর্যায়ে চলে আসবে। পাশাপাশি এ খাতের অযৌক্তিক ব্যয় নিয়ন্ত্রণের দাবিও জানান বিশেষজ্ঞরা। সবার জন্য সহনীয় দামে চাহিদা মাফিক সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে মানুষের এ চাওয়া পূরণ করেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দিন দিন। তবু গ্রাহকদের প্রত্যাশা, নতুন বাজেটে জ্বালানি দর্শন হবে ভোক্তা বান্ধব, যাতে তুলনামূলক কম দামে পাওয়া যায় জ্বালানি পণ্য। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এআই মামলা থেকে বাঁচতে রাজধানীতে মোটরযানের নাম্বার প্লেট লুকিয়ে অস্পষ্ট করে বা বিকৃত করে সড়কে চলাচল করছে বলে জানিয়েছে ডিএমপি। সকালে ট্রাফিক বিভাগ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সম্প্রতি এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষের 3 ডিজিট ঢেকে সড়কে চলাচল করেন। এমন অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর 7 দিনের চেষ্টায় সেই মোটরসাইকেল শনাক্ত করা হয়। পরে লালবাগে অভিযান চালিয়ে আটক করা হয় মোটরসাইকেলের চালককে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাবলু হককে 1 মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এমন কৌশল থেকে বিরত না থাকলে কঠোরভাবে আইন প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। মেসেজটা খুব স্পষ্ট এবং আমরা খুব বিনয়ের সঙ্গে নগরবাসীকে বলতে চাই যে দয়া করে আমাদেরকে সহায়তা করুন। আপনাদের যদি সহায়তা আমরা না পাই তাহলে আমাদের একার পক্ষে এটি করা আসলে কোনো সম্ভব না। আর যে ব্যক্তিটি করেছে আমরা ইচ্ছা করলে নিয়ে আসতে পারতাম, আপনাদের সামনে হাজির করতে পারতাম, এটিও আসলে আমরা চাই না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। তারপরও যে ব্যত্যয় হয় না তা না, ব্যত্যয় তো হয়, এবং ব্যত্যয় যেখানে হবে সেখানে কিন্তু আইনের প্রয়োগ অত্যন্ত কঠোরভাবে আমরা এই জিনিসটা দেখব। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় 6 জন নিহত হয়েছেন। এ সময় হামলাকারীও আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় সোমবার দুপুরে মাস্কেটিন শহরে বন্দুক হামলার খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পরে একটি বাড়ি ও বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়। পারিবারিক সহিংসতা থেকে হতাহতের এই ঘটনা ঘটে থাকতে পারে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাজ্য পুলিশ। নিরাপত্তা বাহিনীর ধারণা, নিহতরা সবাই একই পরিবারের সদস্য। হামলার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলার তীব্রতা বাড়ানোয় নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অকৃতজ্ঞ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি ফোন আলাপে নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন ট্রাম্প, এমন দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস।
লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈরুতে ইসরায়েলি হামলার পরিকল্পনায় নেতানিয়াহুকে গালিগালাজ করে বসেন ট্রাম্প। প্রেসিডেন্টের সাফ কথা, তার কারণেই নাকি জেল খাটা থেকে বেঁচে গেছেন বিবি, অথচ এখন তার কথাই শুনছেন না। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় ট্রাম্পের এমন রূপ দেখে আপাতত বৈরুতে হামলা থেকে পিছু হটেছে ইসরায়েল। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে এ দাবি করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চিৎকার আর গালিগালাজের খবর এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বৈরুতে ইসরায়েলের লাগাতার বোমাবাজি আর লেবাননের আকাশচুম্বী ভবন ধুলোয় মিশিয়ে দেওয়ার নীতিতে ট্রাম্প এতটাই ক্ষুব্ধ যে ফোনে সরাসরি পাগল বলে আখ্যা দেন নেতানিয়াহুকে। নেটিজেনরা বলছেন ট্রাম্পের এই মেজাজ গরমের আসল কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের তলে তলে চলতে থাকা চুক্তি ভেস্তে যাওয়ার ভয়। একজন বিশ্বনেতা আরেকজন রাষ্ট্রপ্রধানকে এভাবে ফোনে ধমক দিয়ে সোজা লাইনে নিয়ে আসছেন, এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে ট্রাম্পের এমন ধমক খেয়ে নেতানিয়াহু নাকি বাধ্য ছেলের মতো ঠিক আছে বলে ফোনের লাইন কেটেছেন। এদিকে ট্রাম্পের এই ধমক থেরাপি বেশ ভালোই কাজ করেছে বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল। ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ইরানের সঙ্গে আলোচনা দ্রুত গতিতে চলছে পোস্ট করার পরপরই জানা গেছে ইসরায়েল বৈরুতে হামলার পরিকল্পনা থেকে নিজেদের থামিয়ে রেখেছে। ট্রাম্পের এই অ্যাকশন দেখে নেটিজেনরা বলছেন পুরো দুনিয়া যাকে থামাতে পারছিল না তাকে এক ফোনেই থামিয়ে দিলেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। কাল নারী সাফে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে নজর বাংলাদেশ নারী ফুটবল দলের। নেপালের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল খেলতে চায় ঋতু মারিয়ারা। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন করেনি বাটলার শিষ্যরা। রিকভারি সেশন করেই দিন পার করেছে বাটলার বাহিনী। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলামের রিপোর্ট। সাফের হ্যাট্রিক শিরোপা জিততে এসে প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সের হিসাব মিলাতে পারছে না বাংলাদেশ নারী ফুটবল দল। মালদ্বীপের বিপক্ষে কোনো রকম জয়ের পর ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারা, তাতেই অশান্ত হয়ে ওঠে লাল সবুজ মেয়েদের ড্রেসিং রুম। ম্যানেজারের বিতর্কিত কর্মকাণ্ডের পর ফুটবলারদের পারফরমেন্সে ক্ষুব্ধ হেড কোচ পিটার বাটলার। কৌশলের সঙ্গে একাদশেও পরিবর্তন করেও ব্রিটিশ কোচ সেরা পারফরমেন্স আদায় করতে পারছেন না শিষ্যদের কাছ থেকে। মনিকা তহুরাদের উপর তো রীতিমতো ক্ষোভই ঝাড়লেন বাটলার। তবে গ্রুপ পর্বের আক্ষেপ নিয়ে পড়ে থাকতে চায় না লাল সবুজ মেয়েরা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ নেপালও কম শক্তিশালী নয়, তাই সেমির বাধা টপকে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য নারী সাফের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। হ্যাঁ, আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের সাথে কথা বলছি, তাদের আসলে প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে সলভ করা যায় ওটা নিয়ে কাজ করছি। আশা করি নেপালের ম্যাচে আমাদের মেয়েরা আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ভারতের বিপক্ষে মাথায় চোট পেলেও শঙ্কামুক্ত গোলরক্ষক মিলি আক্তার। বড় ব্যবধানে হারের পর মাঠের অনুশীলন না করে রিকভারি সেশন করেছে নারী দল। গ্রুপ পর্বের ভুলগুলো নিয়ে কাজ করছেন পিটার বাটলার। মিলি এই মুহূর্তে ভালো আছে, সামান্য ব্যথা আছে মাথায়, তো এটা আসলে খুবই নর্মাল। আমরা যে পরিকল্পনাটা দিয়েছিলাম আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা অনেকে ভালো করেছে, অনেকে তাদের সেই পরিকল্পনাটা সাকসেসফুলি করতে পারেনি। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে যখন আপনি খেলতে যাবেন, সব ডিপার্টমেন্ট একসাথে পারফর্ম করতে না পারলে আসলে এটার পানিশমেন্ট আপনাকে পেতেই হবে। আগামী বুধবার সেমি লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানেই হিমালয় কন্যাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাফের দুবারের চ্যাম্পিয়নরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা ধর্ষণ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন বাবা মা। আদালতের বাইরে আসামির বক্তব্য দেওয়া ঠেকাতে পুলিশকে ব্যবস্থার নির্দেশ আদালতের, দ্রুত বিচারের দাবি। আমি আদালতের কাছে প্রত্যাশা করি একটা ন্যায় এবং সুষ্ঠু বিচার এবং সেই বিচারের দ্রুত কার্যকারিতা। প্রবাস থেকে ফিরে দেখা হলো না স্বজনের সঙ্গে। ফরিদপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় প্রাইভেট কারের 5 আরোহী নিহত। চট্টগ্রামে বাইক পিকআপ সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলের। এবং 1 মাসে নির্ধারণ হবে বন্ধ কারখানা ও কর্মীদের ভাগ্য। আর্থিক সক্ষমতা বিবেচনায় হচ্ছে তালিকা। ঋণের পাশাপাশি ব্যবসায়িক পরিবেশে জোর। নাশকতায় জড়িতদের শাস্তির পরামর্শ। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। শবনম, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।